Dear students, thanks again for watching our classes. We are learning completing sentence. As there are many rules here, we need much time to spare here. So, we have to practice more and more. Today, it is our third class on completing sentence. I would like to suggest you to follow the classes and practice the rules more and more at home. Otherwise, you cannot follow the next classes or solve the question properly. Dear students, today we will learn about the phrases which is used largely in the structure of sentence. The definition of phrase is that phrase is the sum total of some words which make a complete meaning of a part of a speech. Okay? That is, if we say about the noun phrase, which is noun phrase? Noun phrase is the phrase which work or which is used instead of a noun. Okay? If we follow an example, if we follow dash learn their lessons well. Follow the sentence. এখানে আমরা লিখেছি dash learn their lessons well. খেয়াল করো যে এখানে যে গ্যাপটা রয়েছে অ্যাকচুয়ালি গ্যাপটা কার? আমরা জানি ফাইনাইট ভার্বের সাবজেক্ট রূপে কে বসে? নাউন অথবা প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে নাউন ফ্রেজও বসতে পারে, তাই তো? নাউন ফ্রেজ যদি আমরা এখানে বসাতে চাই তাহলে আমরা কিন্তু একটা ওয়ার্ড দিয়ে সেটা করতে পারছি না, যে কারণে আমরা বলছি নাউন ফ্রেজ। যেমন আমি যদি বলি all my dear students, all my dear students learn their lessons well. এখানে আমরা একটা জিনিস দেখলাম যে ভার্ব ছিল ফাইনাইট ভার্ব, এর সাবজেক্ট রূপে কিন্তু আমরা একটা ওয়ার্ড ব্যবহার করিনি, আমরা এখানে ব্যবহার করলাম একটা ফ্রেজ। ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্য that there is no verb, finite verb in phrase. ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। On the other hand, a clause is formed with a finite verb and subject. একটা ক্লোজ গঠিত হয়, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, বাট it is used as a part of a sentence, not a complete sentence, but as a part of a sentence. আর এখানে হলো যে একটা ফ্রেজ আমরা ব্যবহার করছি একটা পার্ট অফ স্পিচ হিসেবে, তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কার পরিবর্তে? নাউনের পরিবর্তে, যে কারণে আমরা এটাকে বলছি নাউন ফ্রেজ। ওকে? তাহলে নাউন ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজ যে ফ্রেজ নাউনের পরিবর্তে ব্যবহার হবে। তাহলে এই বাক্যে এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট রূপে কার বসার কথা ছিল? অফকোর্স a noun should be used here. So we have also used a noun but noun phrase. Okay, so আমাদেরকে দেখতে হবে বাক্যটার কাঠামোর মধ্যে কোন জায়গাটায় গ্যাপ আর ওই জায়গাটা কার দ্বারা পূরণ সম্ভব। যদি আমাদের সাবজেক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা নাউন ফ্রেজকে চিন্তা করব। ওকে, আচ্ছা। নাম্বার 2, এটা হলো ইনফিনিটিভ। ডু ইউ নো দ্য ডেফিনিশন অফ ইনফিনিটিভ? ইনফিনিটিভ হলো সেই ভার্ব যার পূর্বে একটা টু থাকে, অর্থাৎ টু প্লাস ভি ভার্বের বেস ফর্ম এবং এর অর্থ যদি হয় কোনো উদ্দেশ্য, তখন তাকে আমরা বলছি ইনফিনিটিভ।
এরকম অনেক বাক্য আমরা দৈনন্দিন ব্যবহার করি ইনফিনিটিভের ক্ষেত্রে, যেমন আমি যেতে চাই, আমি খেতে চাই, আমরা খেলতে চাই, আমরা এনজয় করতে চাই, এক্সেট্রা এক্সেট্রা। সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব যদি আমরা প্রথম অংশে এমন একটা অংশ দেওয়া ছিল, এমন একটা বাক্য দেওয়া আছে, এমন একটা অর্থপূর্ণ একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, যার পরবর্তী অংশ দ্বারা আমরা চাচ্ছি যে কোনো উদ্দেশ্য প্রকাশ করব। সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে ইনফিনিটিভের ইউজ এখানে করা যায় কিনা। যেমন আমরা যদি এরকম বলি, the students came here dash, শিক্ষার্থীরা এখানে এসেছিল। একটা যদি উদ্দেশ্য প্রকাশ করতে চাই তাহলে আমরা বলবো টু মিট দ্য টিচার, টু লার্ন ইংলিশ, ওকে, টু বাই এ বুক, টু বাই সাম পেন্স অর এক্সেট্রা। আমরা এরকম ভাবে যদি উদ্দেশ্য পাই, যেমন আই ওয়েন্ট টু ঢাকা, ঢাকায় গিয়েছিলাম, টু বাই এ কার, উদ্দেশ্য হলো এখানে টু বাই এ কার। ঠিক এইভাবে আমরা সেন্টেন্সগুলোতে খেয়াল রাখবো যে সেন্টেন্স দ্বারা যদি কোনো উদ্দেশ্য প্রকাশ করে উই শুড ইউজ হিয়ার অ্যান ইনফিনিটিভ। আর তোমরা জানো যে ইনফিনিটিভ হচ্ছে কোনো ভার্বের পূর্বে বসবে টু এবং তার দ্বারা অর্থ প্রকাশ করবে কোনো উদ্দেশ্য, দেন উই ক্যান কল ইট ইনফিনিটিভ। ওকে, তাহলে আমাকে বাক্যের প্রথম অংশটুকু দেখতে হবে যে যদি এই অংশ পরবর্তীতে বোঝাচ্ছে যে এখানে কোনো উদ্দেশ্য চাচ্ছে, এখানে কোনো উদ্দেশ্য প্রকাশ করতে চাচ্ছে, দেন উই ক্যান ইউজ ইট, উই ক্যান ইউজ ইনফিনিটিভ ইন দিস সেন্টেন্স। ওকে, তাহলে আরেকটা উদাহরণ আমরা শুনে নিই। যেমন আমরা যদি বলি এরকম, দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসন ওয়েল, শিক্ষার্থীরা তাদের পড়া ভালো করে করে। উদ্দেশ্যটা কি? টু মেক আ গুড রেজাল্ট। টু মেক ইনফিনিটিভ দিয়ে বাকি ফ্রেজটুকু শুরু হলো। তাহলে এটাকে আমরা বলছি ইনফিনিটিভ ফ্রেজ। অর্থটা মনে রাখবা যে এখানে কোনো টার্গেট, কোনো মিশন, কোনো উদ্দেশ্য এটা যেন প্রকাশ পায়, তাহলে বাক্যের অর্থগত দিক থেকে কোনো সমস্যা থাকবে না। Prepositional phrase, then we have got here prepositional phrase. The definition is saying that the phrase that works instead of a preposition, সেই ফ্রেজ বা শব্দগুচ্ছ যেটা কোনো প্রিপোজিশনের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে, প্রিপোজিশনের পরিবর্তে কাজ করে, তাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, আমরা প্রিপোজিশনাল ফ্রেজের কাজ আমরা জানি যে আমরা প্রিপোজিশন দ্বারা এর অবস্থানগত, এর সময়, এর মালিকানা, তারপর লোকেশন, এই টাইপেরই কিছু বোঝায় প্রিপোজিশন দ্বারা। যেমন আমরা যদি বলি উই গেট আপ আর্লি, আমরা সকালে উঠি, কখন? ইন দি মর্নিং। তাহলে ইন দি মর্নিং এই অংশটাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা দ্বারা কি বুঝাইলো? প্রথম কাজটার একটা সময় বুঝাইলো। উই গেট আপ, আমরা উঠি, কখন উঠি? ইন দি মর্নিং। ওকে, ইন দি মর্নিংটা হলো তাহলে একটা ফ্রেজ, এবং যেহেতু এটা সময় বোঝাচ্ছে কাজের, এটাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর যেমন আমরা বলতে পারি এরকম, she went to market, আমরা এরকমই বাক্য আমরা ব্যবহার করেছিলাম ইনফিনিটিভ, কিন্তু এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও ব্যবহার করতে পারি তার অর্থটা পরিবর্তনের জন্য। যেমন আমি যদি বলি she went to market for buying some materials, some things, some books, some papers. ফর বাইং, তাহলে এখানে যুক্ত হলো ফর, এবং সেটা প্রিপোজিশন যেহেতু এরপরে ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়ে ফ্রেজ তৈরি হলো, ফর বাইং সামথিং। তাহলে কোনো কিছু কেনার জন্য সে বাজারে গেল। এখানে আমরা ব্যবহার করছি যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারাও আমরা বাক্যটাকে কমপ্লিট করতে পারবো যদি তার আগের অংশটুকুর অর্থ আমার ভালোভাবে জানা থাকে, এবং আমি যদি বুঝতে পারি যে পরবর্তী অংশে আমি
এরকম সময় বসিয়ে তারপর কোনো মালিকানা বসিয়ে অথবা আমি এখানে লোকেশন বা স্থান বুঝিয়েও আমি ব্যবহার করতে পারি। যেমন মাই ব্রাদার অ্যান ইঞ্জিনিয়ার লিভস, আমার ভাই একজন প্রকৌশলী বাস করে। এখন আমি কি বলবো? অবশ্যই কোনো না কোনো জায়গা বলবো, কারণ বাস করাটার সঙ্গে জায়গার সঙ্গে রিলেশন রয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো মাই ব্রাদার অ্যান ইঞ্জিনিয়ার লিভস ইন ঢাকা, ইন ঢাকা, ইন লন্ডন, ইন ঠাকুরগাঁও, ইন বাংলাদেশ, এক্সেট্রা। তাহলে প্রিপোজিশন এবং প্রিপোজিশন ফ্রেজ তাদের কাজগুলো একই। এটা যেহেতু একাধিক বাক্য দ্বারা গঠিত, এই জন্য এটাকে আমরা বলছি ফ্রেজ। আর সিম্পল প্রিপোজিশন আমরা বলছি যদি একটা ওয়ার্ড দিয়ে তৈরি হয়। সো কাজের কোনো পার্থক্য নেই, শুধু শব্দটির গঠনের মধ্যে পার্থক্যের কারণে আমরা এটা দ্বারা বাক্যটাকে কমপ্লিট করতে পারছি। দেন অ্যাডভার্ব। You know the definition of adverb, the word or phrase that tells us something more about the verb. Adverb আমরা তাকে বলছি যেটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ ভার্বটি কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হলো যার দ্বারা প্রকাশ করে তাকে আমরা বলছি অ্যাডভার্ব। আর সেটা যদি হয় ফ্রেজ তখন তাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বাল। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাডভার্বালের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করবো যে এই ফ্রেজটা কি হতে পারে, তাহলে অ্যাডভার্বাল হতে পারে। যেমন আমরা যদি এরকম বলি দ্য বাস ওয়াজ রানিং, বাসটি চলছিল। সেক্ষেত্রে বাসটা চলছিল কিভাবে? আমরা যদি বলি যে অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন, বাসটি প্লেনের মতো জোরে চলছিল, তাহলে এটা চলারটা কেমন ধরনটা বোঝালো যে প্লেনের মতো। তাহলে এখানে কাজটার ধরন বোঝাচ্ছে, এটা গতিটা বোঝাচ্ছে, ভার্বটাকে কোয়ালিফাই করছে, ভার্বটাকে বোঝাচ্ছে, ভার্বটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি অ্যাডভার্বাল। তাহলে অ্যাডভার্বাল হচ্ছে সেই ফ্রেজ যেটা ভার্ব সম্পর্কে বলবে। ওকে, তাহলে এরকম ভাবে আমরা অ্যাডভার্বালও ব্যবহার করতে পারি। যেমন দ্য বাস ওয়াজ রানিং as fast as a train। বাসটি আমরা এই পর্যন্ত দিলাম, দ্য বাস ওয়াজ রানিং দিয়ে আমরা ইনকমপ্লিট রাখলাম, এই অংশ দিয়ে আমরা পূরণ করলাম as fast as a train, তত জোরে যতটা একটা ট্রেন চলে। ওকে, তাহলে এটাকে আমরা বলছি অ্যাডভার্বাল। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউ নো, অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ বা সেই ফ্রেজ যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এটা দিয়েও আমরা একটা ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারি। অনেক সময় এই বাক্যটা ইনকমপ্লিট থেকে যায়। যেমন আমরা যদি এরকম বলি I bought the book, আমি বইটি কিনেছিলাম। এখানে বলা হলো পেইন্টেড রেড, লাল রং দ্বারা রাঙানো বইটি আমি কিনেছিলাম, পেইন্ট করা বইটি কিনেছিলাম। I need a pen, আমার একটা কলম প্রয়োজন। এখানে কি বলা যায়? কলম সম্পর্কে কি বলা যায়? আমি বলতে পারি মেড ইন জাপান, জাপানের তৈরি। তাহলে যে অংশটা আমরা বললাম এই অংশটা কাকে কোয়ালিফাই করছে? কলমটাকে। যখন নাউনকে যে ফ্রেজ বা যে ওয়ার্ড কোয়ালিফাই করবে তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড হলে আমরা বলছি অ্যাডজেক্টিভ, আর একাধিক ওয়ার্ড দিয়ে তৈরি যদি হয় তখন তাকে আমরা বলছি ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজও আমরা ব্যবহার করতে পারি। আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে অংশটা পূরণ করব অ্যাকচুয়ালি এই অংশটা দ্বারা আমি কাকে বোঝাচ্ছি, আমি কোন অংশটাকে, কোন অর্থটাকে সম্পূর্ণ করছি,
ইট ইজ ইম্পর্টেন্ট হিয়ার। এটা যদি বুঝতে পারো তাহলে আর বাক্যটাকে ইনকমপ্লিট মানে ইনকারেক্ট এটা হওয়ার আর সম্ভাবনা থাকে না। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ যখন আমরা দেখবো, আমরা পূরণ করতে চাবো, আমরা দেখবো যে আমার এটা এই অংশটা নাউনকে কোয়ালিফাই করেছে কিনা, নাউন সম্পর্কে কিছু বলেছে কিনা। যদি বলে তাহলে আমার বাক্যটা লজিক্যালি এর একটা মিনিং তৈরি করা সম্ভব। একটা হচ্ছে ভার্ব বা ভার্বাল। তোমরা জানো যে ভার্ব সে ওয়ার্ড যেটা কোনো কাজ করে। এখন ভার্বাল ফ্রেজ কাকে বলে? সেই ফ্রেজ বা শব্দগুচ্ছ যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়। সেক্ষেত্রে যদি আমরা বলি যে বাক্যটা এরকম বললাম, হি ইজ ভেরি সিক, হি ইজ ভেরি সিক। আমরা একটা বাক্য লিখি এখানে, হি ইজ ভেরি সিক। এখন বলা হলো হি, তাহলে এখানে বাক্যটা ইনকমপ্লিট যে হি ইজ ভেরি সিক, হি ড্যাশ। আমরা এখানে কি দিতে পারি? এই পরবর্তী অংশটাও আমরা একটা ভার্বাল ফ্রেজ দ্বারা পূরণ করতে পারি। যেমন হি উইল কাম রাউন্ড সুন, সে খুব অসুস্থ, সে খুব দ্রুত আরোগ্য লাভ করবে। তাহলে এখানে দেখো তো, হি উইল কাম রাউন্ড, সরি সুন, হি উইল কাম রাউন্ড সুন বললাম, নেক্সট উইক বললাম, টুমোরো বললাম। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সাবজেক্টের পরে আমরা একটা ফ্রেজ ব্যবহার করেছি। এটা একটা ভার্ব বুঝাইছে, একটা কাজ করা বুঝাইছে। ওকে, তাহলে আমরা ফ্রেজগুলো দিয়েও ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারি। প্রথম কাজ হলো যে কোনো সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমি যদি তার অর্থ না বুঝি, এটা হচ্ছে এমন হবে যে আমি অন্ধকারে কোনো কিছু হাতড়ে বেড়াচ্ছি। আমি হাজার চেষ্টা করেও হয়তো কোনো কিছু খুঁজে পাবো না, পাইলেও আমি যেই জিনিস খুঁজছিলাম ইট মে নট বি সুইটেবল ফর মি, এটা আমার জন্য সঠিক নাও হতে পারে, আমার জন্য সঠিক নাও হতে পারে। কিন্তু আমি যখন দিনের আলোতে, আমি যখন স্পষ্ট আমি জেনে বুঝে যখন আমি কোনো জিনিসকে চুজ করব, তখন কিন্তু সেটা কারেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি। আমি দেখে নিলাম যে এইটাই আমার জন্য প্রযোজ্য, এটাই আমার দরকার ছিল, আমি এটাই খুঁজতেছিলাম। আমাকে তো জিনিসটা চিনতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি খুঁজছি। এখানেও ঠিক তাই, তুমি যখন ফার্স্ট সেন্টেন্সটা, ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, যে অংশটা দেওয়া থাকবে এর যদি অর্থ আমি জানি, তাহলে তার পরবর্তী অংশটা মানে কমপ্লিট করা বা এটাকে ধরে নেওয়া, সিলেক্ট করা, আইডিয়া করা, ইমাজিন করা আমার জন্য কঠিন হবে না। আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আজকে থার্ড লেকচার আমরা দেখলাম যে একটা বাক্যকে কমপ্লিট করা, যেহেতু এটা যে তোমাদের যে 12টা কোশ্চেন আইটেম, প্রশ্ন আইটেমের মধ্যে এটা অন্যতম ছাত্রদের মধ্যে কঠিন মনে হয়, যেহেতু এখানে গোটা স্ট্রাকচারগুলোর সমন্বয়ে এই প্রশ্নটা তৈরি। So I will suggest you to follow the structure of tense, of voice or mood. Every kind of structure will help you to complete an incomplete sentence. Dear students, there is no alternative way to practice more and more. We have learned only 1, 2, 3, 4, 5, 6 phrases today. But there are clauses, there are other words, other parts, punctuation, order, conditional, etc. to use in a sentence. So we have to learn the definition of the part of the sentence, part of speech, phrase, clause, okay, completely, so that we can complete an incomplete sentence. So no more today. Please
utilize your time, utilize your vast time. I think it is vast time for you to utilize, because in your student life you cannot get such kind of time to use for yourself. Okay, dear students, let me know your problems through Messenger or our web page, our Facebook page. Please inform me about your problems. We will meet next class. Thank you very much.